আচ্ছা, আজকে আমরা পড়ব নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র হচ্ছে, এর আগে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি তার নাম হচ্ছে স্থিতিবিজ্ঞান বা কাইনেমেটিক্স। কাইনেমেটিক্সে কোনো বস্তুর গতিকে নিয়ে আমরা ব্যাখ্যা করছি, কিন্তু কোনো বস্তুর গতির সৃষ্টি হয়েছে কেন, সৃষ্টির কারণ সম্পর্কে কোনো ধারণা ছিল না। এই কাইনেটিক্স এই চ্যাপ্টারে নিউটনের গতিসূত্রের সাহায্যে আমরা শুধুমাত্র গতির সমীকরণ নয়, আমরা কি শিখতে পারি, তার গতির কারণগুলোকে ব্যাখ্যা করতে পারি। ওকে, তাহলে এই নিউটনের যে গতিসূত্র, নিউটনের গতিসূত্র তিনটে গতিসূত্র। আচ্ছা, আগে আমরা নিউটনের গতিসূত্রগুলো লিখে দিই। নিউটনের গতিসূত্রগুলোকে আমরা লিখছি। তাহলে প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, ও তৃতীয় গতিসূত্র। আচ্ছা, প্রথম গতিসূত্রে বলা হয়েছিল বাইরে থেকে যদি আমরা বল প্রয়োগ না করি, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমগতিতে সরল রেখা অবলম্বন করে চলতে থাকবে। অর্থাৎ এফ নেট যদি 0 হয়, ভি ইকুয়ালস টু ইউ হবে। এটা হচ্ছে প্রথম গতিসূত্র। বাইরে থেকে যদি আমরা কোনো বল প্রয়োগ না করি, অর্থাৎ এফ নেট যদি 0 হয়, তাহলে ভি ইকুয়ালস টু ইউ। এখানে কিন্তু দুটো কন্ডিশন হচ্ছে, যদি ইউ 0 হয় তাহলে ভিও 0 হবে। তার মানে এখানে হবে, অর্থাৎ ভি ইকুয়ালস টু 0 হলে, ইউ ইকুয়ালস টু 0 হলে ভিও 0 হবে। তার মানে কি হচ্ছে, বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমগতিতে সরল রেখা অবলম্বন করে চলতে থাকবে। এটা হচ্ছে প্রথম গতিসূত্র। এফ নেট লব্ধি বলের মান, নেট ফোর্স লব্ধি বলের মান। এবার দ্বিতীয় গতিসূত্র কি বলেছে না, এফ নেট কোনো বস্তুর ওপর যে বল কাজ করছে, সেই লব্ধি বলের মান তার ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমান। ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমান। ওকে, এইটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা বলের মান নির্ণয় করতে পারি। এই সূত্রটাই কিন্তু মেন সূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্রকেই রিয়েল ল বলা হয়, কারণ এই সূত্রের সাহায্যে কি করা যায়, বলের মান নির্ণয় করা যায়। আমরা আরো আস্তে আস্তে জিনিসগুলোকে পড়বো, আগে সূত্রগুলো লিখি। তৃতীয় গতিসূত্র তোমরা পড়েছো, কি পড়েছো না, দুটো বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান পরস্পর সমান এবং বিপরীত হবে। দুটি বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান পরস্পর সমান এবং বিপরীত, মানে বল সবসময় জোড়ায় জোড়ায় অবস্থান করবে, বিচ্ছিন্ন বলের কোনো অস্তিত্ব নেই। বিচ্ছিন্ন বলের কোনো অস্তিত্ব নেই। বিচ্ছিন্ন বলের কোনো অস্তিত্ব নেই। এটা তো আমরা আগে পড়েছি, এইটুকু আমাদের আগে ছিল, কিন্তু এটাকে বুঝতে গেলে আমাকে আরো কিছু জিনিসের
সাহায্য নিতে হবে। সবার প্রথম আমাকে বল নিয়ে একটু আলোচনা করতে হবে। বল কত রকমের হয়, বলের ধর্ম কি। তাহলে সবার প্রথম আমরা পড়ছি কাকে নিয়ে? বল। বলটা কি? বল হলো একটা বাহ্যিক প্রভাব, এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, যেটা কোনো বস্তুর ওপর যদি আমরা প্রয়োগ করি তাহলে বস্তুর কিছু পরিবর্তন হতে পারে। তার জাড্যের পরিবর্তন হতে পারে, তার আকার আকৃতির পরিবর্তন হতে পারে। তাহলে বলটা কি? বল হলো কোনো বস্তু বা সংস্থার উপর ক্রিয়াশীল বাহ্যিক প্রভাবক। বাহ্যিক প্রভাবক, যার ফলে কি কি হতে পারে? এক নম্বর, যার ফলে। বল হলো কি? বাহ্যিক প্রভাবক, তার উপর না কোনো বস্তুর উপর ক্রিয়াশীল একটা বাহ্যিক প্রভাবক, এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, যার ফলে মোট চারটা ঘটনা ঘটতে পারে। প্রথম ঘটনা কি না, স্থির বস্তুকে আমরা গতিশীল করতে পারি বা গতিশীল করার চেষ্টা করতে পারি। তাহলে এক, স্থির বস্তুকে গতিশীল করতে পারি। বাহ্যিক প্রভাবক যার ফলে আমরা কি কি করতে পারি? স্থির বস্তুকে গতিশীল করতে পারি বা গতিশীল করার চেষ্টা করতে পারি, বা গতিশীল করার চেষ্টা করতে পারি। দুই, আর কি করতে পারি? গতিশীল বস্তুকে স্থির করতে পারি বা স্থির করার চেষ্টা করতে পারি। গতিশীল বস্তুকে স্থির বা স্থির করার চেষ্টা করতে পারি। ক্লিয়ার? আর তিন নম্বর কি করতে পারি? গতির অভিমুখের পরিবর্তন করতে পারি। শুধু যে স্থির থেকে গতিশীল বা গতিশীল থেকে স্থির, এটা ছাড়াও তার দিক পরিবর্তন করতে পারি। বল ছাড়া কিন্তু কখনো দিক পরিবর্তন করা সম্ভব হবে না। সেই জন্য কোনো বস্তুর জাড্যকে যদিও আমরা পড়ে এসেছি দুরকম, গতিজাড্য এবং স্থিতিজাড্য, কিন্তু আজকে পড়ব জাড্যকে তিন রকম ভাগে ভাগ করা হয়েছে: স্থিতিজাড্য, গতিজাড্য ও দিকজাড্য। কি বুঝতে পেরেছি তো সব? চলো আগে আমাদের বেসিক জিনিসগুলোকে জানা প্রয়োজন, কারণ না হলে তোমাদের ভালো লাগবে না। মানে এইবার তো অরিজিনালি তোমাদের ফিজিক্সটা শুরু হলো, ক্লাস 9-এর পর যে জায়গাটা তোমরা শেষ করেছিলে সেখান থেকে আমরা শুরু করব। সেখানে শুধু ধারণাগুলো ছিল, এবার সেখানে এখানে পরিমাপ করব। কি বলছি, বুঝতে পেরেছো তো? সুতরাং চলো আস্তে আস্তে 3 নম্বর কি করতে পারি বাবা? গতিশীল
বস্তুর দিক পরিবর্তন করতে পারি। আর 4 নম্বর, কোন বস্তুর যদি এগুলো একটাও না হয় তাহলে কি হবে? এই 3টে ঘটনা ঘটায় যে বল, এই 3টে ঘটনা ঘটায় যে বল, সেই বলকে বলা হয় অপ্রতিমিত বল। আরেকটা বল হয়, তাকে বলা হয় প্রতিমিত বল, অর্থাৎ নেট ফোর্স 0 হবে। তখন তার কি হবে? এগুলো একটাও হবে না, একটাও হবে না। কি হবে না? আকৃতির পরিবর্তন হতে পারে বা আকারের পরিবর্তন হতে পারে। কি বলছি, বুঝতে পেরেছো? তাহলে 4 নম্বর পয়েন্টে কি করতে পারি? কোন বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন করতে পারি। কোন বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন করতে পারি। কোন বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন করতে পারি। এইগুলো আমরা বল প্রয়োগ করে, বাইরে থেকে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুর এই ঘটনাগুলো, কোনো বস্তুর এই ঘটনাগুলো আমরা কিন্তু কি করতে পারি? করতে পারি। কে বোঝা গেল? সুতরাং তাহলে এই হচ্ছে আমার বল প্রয়োগ করে বলের এগুলো আউটকাম, মানে রেজাল্ট পেতে পারি। ঠিক বোঝা গেল? এবার বল একটা কি রাশি? বল একটা কি রাশি? বল একটি ভেক্টর রাশি। বল একটা ভেক্টর রাশি। তাহলে যদি কোনো বস্তুর উপর একাধিক বল কাজ করে, তখন আমাকে কি বের করতে হবে? তার নেট ফোর্স বা লব্ধি বল বের করতে হবে। তাহলে কোনো বস্তুর উপর যদি সবসময় যে একটা বস্তুর উপর একটাই বল কাজ করবে, তার কিন্তু কোনো মানে নেই। যেমন নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলেছে কি, নেট ফোর্স তার ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমান। তার মানে নেট ফোর্স মানে কি? লব্ধি বল। তার মানে যদি কোনো বস্তুর উপর একাধিক বল কাজ করে, তখন আমাকে কি করতে হবে? তার গতিকে ব্যাখ্যা করতে গেলে লব্ধি বল বের করতে হবে। তাহলে কোনো বস্তুর উপর একাধিক বল কাজ করলে, কোনো বস্তুর উপর একাধিক বল কাজ করলে বস্তুর গতির প্রকৃতি বের করতে গেলে লব্ধি বল নির্ণয় করতে হবে। বস্তুর গতির প্রকৃতি জানতে হলে লব্ধি বল নির্ণয় করতে হবে। কি করতে হবে বাবা? লব্ধি বল নির্ণয় করতে হবে। তাহলে ধরো একটা বস্তুর উপর একাধিক বল কাজ করছে। একাধিক বল কাজ করছে। একাধিক বল কাজ করছে, তাহলে আমার লব্ধি বল মানে কি? ভেক্টর যোগফল করতে হবে। তাহলে এফ নেট লব্ধি বলের মান F1 ভেক্টর
প্লাস F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর প্লাস F4 ভেক্টর। এই লব্ধি বলের মানের উপর নির্ভর করে বলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। যদি লব্ধি বলের মান 0 হয় তাকে বলা হয় প্রতিমিত বল। তাহলে এখান থেকে এখন F net equals to 0 হলে বলগুলিকে বলা হবে প্রতিমিত বল। বলে বলগুলিকে প্রতিমিত বল বলা হবে, 1 নম্বর। আর 2 নম্বর, F net not equals to 0 হলে F net not equals to 0 হলে বলগুলোকে আমরা বলবো অপ্রতিমিত বল। একটাকে আমরা বলবো ব্যালেন্স ফোর্স, একটাকে বলবো আনব্যালেন্স ফোর্স। এই 0 হলে বলগুলিকে অপ্রতিমিত বল বলা হবে। ওকে, তাহলে আমরা এই প্রথম গতিসূত্র, আচ্ছা এইবার একটা মজার বিষয়, এই বলের মান এটা যে সবসময় এই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে হবে এটা নাও হতে পারে। মানে কোন বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান সেটা বস্তুটা কোন নির্দেশ তন্ত্রে আছে তার উপর নির্ভর করতে পারে। যেমন তুমি ট্রেনে বসে আছো, ট্রেন যদি ব্রেক নেয় তাহলে কিন্তু তোমার উপর একটা বল কাজ করছে, অথচ কেউ তোমার মাথাটা ধরে ঠেলে দেয়নি। কেউ কি ঠেলে দিয়েছে? কেউ ঠেলে দেয়নি, অথচ তুমি সামনের দিকে ঝুঁকে গেলে। এই ঘটনাগুলো ঘটে, এইগুলোকে আমরা বলবো অলিক বল। তাই বলের মান তার সঠিক ধারণা নেওয়ার জন্য নির্দেশ তন্ত্রের ধারণা থাকাও প্রয়োজন। তাহলে এখন আমরা পড়ব নির্দেশ তন্ত্র জিনিসটা কি। অলরেডি আমাদের জানা আছে যদিও, তবু আমি একবার বলে দিচ্ছি যে নির্দেশ তন্ত্র যে বস্তু বা সংস্থার সাহায্যে কোনো পর্যবেক্ষক কোনো বস্তুর গতিকে ব্যাখ্যা করতে পারে। যে বস্তু বা সংস্থার সাহায্যে খুব সাধারণভাবে এটাই ভাবা যেতে পারে, সাহায্যে কোনো পর্যবেক্ষক কোনো বস্তুর গতির পর্যালোচনা করতে পারে, গতির বা স্থিতির পর্যালোচনা করতে পারে। যেমন যদি তুমি ট্রেনের মধ্যে থাকো, ট্রেনটাই হবে তোমার নির্দেশ তন্ত্র। এখন আমরা যে রুমে আছি, এই রুমটাকে আমি নির্দেশ তন্ত্র বলে ভাবতে পারি। রুমকে নির্দেশ তন্ত্র মানে পৃথিবীকেও নির্দেশ তন্ত্র বলে ভাবতে পারি।
বোঝা গেল? এই নির্দেশতন্ত্রকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করেছি, এক জড়ত্বীয় নির্দেশতন্ত্র আর একটা হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে চলে এসো, নির্দেশতন্ত্রকে আমরা দুটো ভাগে ভাগ করছি, এক জড়ত্বীয় নির্দেশতন্ত্র, জড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে কিরকম নির্দেশতন্ত্র হবে? জড়ত্বীয় নির্দেশতন্ত্র বাবা, এর কন্ডিশনটা হচ্ছে অ্যাক্সিলারেশনটা জিরো হবে, অ্যাক্সিলারেশনটা জিরো। তার মানে আইদার সেটা ইউনিফর্ম ভেলোসিটিতে থাকবে আর সেটা রেস্টে থাকবে, অর্থাৎ হয় স্থির বা সমবেগে গতিশীল হবে। অর্থাৎ এই নির্দেশতন্ত্রটা কেমন হবে? স্থির থাকতে পারে বা সমবেগে গতিশীল হতে পারে, সমবেগে গতিশীল হতে পারে। আরেকটা হচ্ছে এই নির্দেশতন্ত্রে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য। এই নির্দেশতন্ত্রে কি হবে? নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য হবে। কিন্তু মজার বিষয়, আদপে এরকম নির্দেশতন্ত্র বলে কিছুই হয় না। এরকম কোনো নির্দেশতন্ত্র নেই যে এরকম বিন্দাস কন্ডিশনে থাকবে, সে স্থির থাকবে বা সমবেগে গতিশীল হবে। পৃথিবী তো নিজেও তো ত্বরণ নিয়ে আবর্তন করছে, অথচ পৃথিবীর রেসপেক্টে আমরা সব কিছুকে আলোচনা করছি এই কারণে, কারণ যদি কোনো বস্তুর ত্বরণের মান নির্দেশতন্ত্রের ত্বরণের থেকে অনেক বেশি হয়, তখন ওই নির্দেশতন্ত্রটাকে আমরা জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলে ধরে নিতে পারি। যদি নির্দেশতন্ত্রের ত্বরণ না থাকে তাকে আমরা বলছি জড়ত্বীয় নির্দেশতন্ত্র। কিন্তু এরকম নির্দেশতন্ত্রের কোনো অস্তিত্বই নেই। পৃথিবী নিচে ঘুরছে, সূর্য সেও ছুটছে, সবাই তো ছুটছে। তাই যদি আমরা অন্য কোনো গ্রহের ব্যাখ্যা করি তখন পৃথিবীকে কিন্তু আমরা জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলে ধরতে পারবো না, কিন্তু সূর্যকে জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলে ধরতে পারবো অন্যান্য গ্রহের ব্যাখ্যা করার জন্য। পৃথিবীর পৃষ্ঠে ঘটে যাওয়া ঘটনাগুলোকে ব্যাখ্যা করার জন্য পৃথিবীকে আমরা জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলে ধরে নিচ্ছি, কারণ যে কোনো নির্মিত মানেরই একটা লিমিটেশন আছে, অ্যাকুরেসি আছে। 100% কোনো কিছু পরিমাপ করা সম্ভব নয়, এর অর্থ থাকবেই প্রত্যেকেরই এর অর্থ থাকবে। তাহলে কোন কন্ডিশনে আমরা একটা নির্দেশতন্ত্রকে জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলবো? যদি বস্তুটার নির্দেশতন্ত্র মানে বস্তুটার যদি ত্বরণ নির্দেশতন্ত্রের ত্বরণের থেকে অনেক বেশি হয়, সেই কন্ডিশনে ওই নির্দেশতন্ত্রটা অজড়ত্বীয় হলেও তাকে আমরা জড়ত্বীয় বলে ট্রিট করতে পারি, ধরে নিতে পারি। না হলে আমরা কোনো কিছুই পরিমাপ করতে পারবো না। কে ক্লিয়ার? তাহলে কি বললাম? জড়ত্বীয় নির্দেশতন্ত্রে এখানে আরেকটা কি জিনিস প্রযোজ্য না, নিউটনের গতিসূত্রগুলোকে এখানে সঠিকভাবে ব্যবহার করা যায়। তাহলে নিউটনের গতি সূত্রগুলি প্রযোজ্য। আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে কি হবে? অজড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে অ্যাক্সিলারেশন নট ইকুয়ালস টু 0। তার মানে কি? ত্বরণ সহ গতিশীল নির্দেশতন্ত্র, ত্বরণ সহ গতিশীল নির্দেশতন্ত্র। এটা কি হবে না, ত্বরণ সহ গতিশীল
নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য নয়। এখানে নিউটনের গতিসূত্র প্রযোজ্য নয়। কেন না এই নির্দেশতন্ত্রে একটা অলিক বলের অস্তিত্ব থাকে। কেন প্রযোজ্য নয়? অলিক বল, অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে থাকা কোনো বস্তু ত্বরণের বিপরীতে একটা বল অনুভব করবে, সেই বলটাকেই অলিক বল বলবো। ঠিক যেমন যদি তোমরা নাগরদোলায় চাপো, যেটা হরাইজন্টাল নাগরদোলা, যেটাকে তোমরা নাম দিয়েছো ব্রেক ড্যান্স, ব্রেক ড্যান্সে বসলে মনে হয় তুমি ছিটকে বাইরের দিকে বেরিয়ে চলে যাবে, তুমি যেন শক্ত করে হ্যান্ডেলটাকে ধরে রাখো। ওই যে বলটা, কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরলে কেন্দ্রাভিমুখের ত্বরণ সৃষ্টি হয়। কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরলে কি হয়? একটা কেন্দ্রাভিমুখী ত্বরণ থাকে। সেই ত্বরণটাকে কি ত্বরণ বলা হয়? সব পরে শিখবো আমরা, আছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, অভিকেন্দ্র ত্বরণ। তার মানে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য নয়, ডাইরেক্ট প্রযোজ্য করা যাচ্ছে না। আমরা করব মডিফাই করে করব বন্ধু, মডিফাই করে আমরা করব, এই নয় যে হবে না। আমি ইকুয়েশনগুলো দেখাবো, একটা জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে আর একটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে, দুটোই করে দেখাবো, ভয় পাওয়ার কিছু নেই। সুতরাং এখানে আমরা বলছি কেন না এই নির্দেশতন্ত্রে একটা অলিক বলের অস্তিত্ব থাকে, সিউডো ফোর্স। এই নির্দেশতন্ত্রে ত্বরণের বিপরীতে একটি অলিক বলের অস্তিত্ব থাকে। এই নির্দেশতন্ত্রে ত্বরণের বিপরীতে অলিক বলের অস্তিত্ব। ওকে, তাহলে এই নির্দেশতন্ত্রে অলিক বলের অস্তিত্ব থাকে। তাহলে বোর্ডটা একদম কমপ্লিটলি লেখা হয়ে গেছে। হ্যাঁ, না বোর্ডটা একটু মাঝে মাঝে দেখাবো। এটা তো সবে আজকে বিগিনার্স লেভেলে শুরু, তো ক্যামেরাটা কিনি সব চলে যাবে, সব না সব দিয়ে দেবো। এইসব দেখো না কত সুন্দর লেখা, পরিষ্কার বোঝা যাচ্ছে, ক্রিস্টাল হাতের লেখা, ডিজিটাল বোর্ডের মতো আমার হাতের লেখা, তাই আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত। ওকে, চলে এসো। তাহলে আমরা শুরু করলাম নিউটনের গতিসূত্রগুলো দিয়ে। প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র, যেটা আমরা ক্লাস 9-এ জানতাম। তারপর আমরা ঢুকলাম বলের ধারণা এলাম, কারণ এইগুলোকে বুঝতে গেলে আমাদের যে যে ভৌত রাশিগুলো সম্পর্কে সঠিক ধারণার প্রয়োজন, সেগুলোকে নিয়ে একটু যেতে হবে বন্ধু। ওকে, সুতরাং আমরা চলে এলাম, কারণ এখানে দেখতে পাচ্ছি সব সূত্রেই বল আছে। এখানে কেন আমি প্রথমে বলটাকে ইন্ট্রোডিউস করলাম? কারণ দেখতে পাচ্ছি সব সূত্রেই বল আছে। তাহলে আমি বলই জানি না, তাহলে আমি কি করে সূত্রগুলোকে বুঝবো? সেই জন্য আগে আমি বলের ধারণাটাগুলো নিলাম। বলের মান নির্ণয় এখনো করিনি, শুধু বলের ধারণাগুলো নিলাম। ওকে, সুতরাং এরপর আমাদের যে ধারণাটা নিতে হবে সেটা হচ্ছে ভরবেগ। সেটা কি? ভরবেগ। ভরবেগের ধারণাটা নিতে হবে। আচ্ছা, ভরবেগের ধারণা নেওয়ার আগে প্রথম গতিসূত্রে আরেকটা ধারণার দরকার আছে। প্রথম গতিসূত্র থেকে আমরা বলের ধারণা পেতে পারি, আর কি কোনো বস্তুর জাড্যের ধারণা পেতে পারি। প্রথম গতিসূত্র থেকে আমরা দুটো জিনিস আমরা জানতে পেরেছি, সেটা কি না বলের ধারণা এবং জাড্য। পদার্থের জাড্যটা কি জিনিস, এখন আমরা সেই জায়গায় চলে যাব যে জাড্য, ইনার্সিয়া, জাড্যতে চলে যাব। ওকে, ইনার্সিয়া। তাহলে এটা আমি মুছে দিলাম। আরে এই ক্লাসগুলো আমি প্রথমে ভাবছিলাম ঘরে বানাবো। ঘরে বানিয়ে কি হবে? ঘরে কেউ না থাকলে না আমার ঠিক এই যে ফিলিংসটা আসে না।
বুঝতে পেরেছো? আমি এত স্ট্যান্ডার্ড পড়াই, এই ফিলিংসটা আসে না, সেই জন্য ভাবছি তোমাদের এখানেই আমাকে করতে হবে। তোমাদের এই ব্যাচটা কাউকে ঢুকতে দেওয়া যাবে না, যারা চলে গেছে, কারণ এটা কম জন থাকলে আমার ক্লাস রেকর্ডটাও ভালো হবে, ডিস্টার্বটা কম হবে। উপরওয়ালা যা করে জানবে সবসময় তোমার ভালোর জন্য করে। ফাঁকা হয়ে গেছে, কোনো চাপ নেই, রেকর্ড করলে তোমাদেরও ডিস্টার্ব হবে না। চলো, এরপর বাবা আমরা শিখবো তাহলে কি না, জাড্য, পদার্থের জাড্য, পদার্থের জাড্য। আচ্ছা, জাড্য পদার্থের বিশেষ ধর্ম। কেন, কিরকম ধর্ম? এটা একটা ইনহেরিয়েন্ট প্রপার্টি, পদার্থের একটা ইনহেরিয়েন্ট প্রপার্টি, তার একটা মৌলিক ধর্ম। মৌলিক ধর্মটা কি? মৌলিক ধর্মটা কি? তোমার এগিয়ে চলেছে না, পর্দাটা খোলা থাকুক, তোমার এগিয়ে চলেছে তো ভালো হবে, পর্দা তাহলে উড়ে লাগবে না। হ্যাঁ, পর্দাটা থাকুক, পর্দাটা খুলো না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে পদার্থের জাড্য একটা কি না, তার ইনহেরিয়েন্ট প্রপার্টি, তার মৌলিক ধর্ম। সেটা কি? এ বলতে পারবে মৌলিক ধর্মটা কি পদার্থের জাড্য? না, স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, আর গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে চায়। মানে স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা ও গতিশীল বস্তুর সমগতিতে সরল রেখা বরাবর গতিশীল থাকার প্রবণতাকেই বলা হয় জাড্য। তাহলে জাড্যের ডেফিনেশনটা এরকম: স্থির বস্তুর চিরকাল স্থির, এই কথা নয়, প্রবণতা বাবা শোনো মন দিয়ে, তোমাদের বইতে আছে বুঝতে পারছি, কিন্তু এক ঝলক আমি বলে দিলে তোমাদের ভালো লাগবে। স্থির বস্তুর চিরকাল স্থির থাকার প্রবণতা ও গতিশীল বস্তুর সমবেগে সরল রেখা বরাবর চলার যে প্রবণতা, সমবেগে সরল রেখা বরাবর গতিশীল থাকার প্রবণতাকেই জাড্য বলা হয়। প্রবণতাকেই জাড্য বলা হয়। এই জাড্যকে মূলত 3 ভাগে ভাগ করেছি। কিরকম? এই জাড্যকে আমরা মূলত 3 রকম ভাগে ভাগ করেছি। একটা কি জাড্য? গতি জাড্য, স্থিতি জাড্য ও দিক জাড্য। যেটা স্থির বস্তু সে সবসময় স্থির থাকতে চায়, গতিশীল বস্তু সমগতিতে সরলরেখা বরাবর চলতে চায়। হঠাৎ করে খেয়াল করবে, সাইকেল চালানোর সময় যদি হঠাৎ করে বাঁক নিতে হয়, আমরা কি পারি? হঠাৎ করে অভিমুখ পরিবর্তন করতে হয়। ধরো যে অ্যাক্সিডেন্ট করার আগের মুহূর্তে হঠাৎ করে তোমার সামনে কেউ সাইকেল নিয়ে চলে এসেছে, তুমি কি সঙ্গে সঙ্গে বাঁকতে পারবে? এতটাও সহজ নয়। তার মানে বাইরে থেকে যদি আমরা কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করি, এই কথা নয়, বাইরে থেকে কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ না করি, তাহলে কিন্তু তার অভিমুখটাও কিন্তু পরিবর্তন করা অসম্ভব, কারণ এটাও তার একটা নিজস্ব ধর্ম। এটা নিজস্ব ধর্ম। শুধু যে তার বেগের মানটাকেই বজায় রাখতে চাই এরকম ব্যাপারটা না। তুমি যদি
ধরো একটা বস্তুকে তুমি সুতোয় বেঁধে নির্দিষ্ট বেগের মানে ঘোরাচ্ছ, বৃত্তাকার পথে ঘোরাচ্ছ, বৃত্তাকার পথে ঘোরাচ্ছ। দেখো এদিকে তোমাকে একটা বল প্রয়োগ করতে হবে, না হলে কিন্তু তুমি একে বৃত্তাকার পথে ঘোরাতে পারবে না। এই বলটা বাইরে থেকে প্রয়োগ করতে হবে। সুতোয় একটা বস্তুকে বেঁধে ঘোরাচ্ছ, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, যদি আকর্ষণ বল না থাকতো পৃথিবী কিন্তু ঘুরতো না, ও স্পর্শক বরাবর সোজাসুজি বেরিয়ে চলে যেত। তাই কোনো বস্তুর শুধু এই গতির অভিমুখটা পরিবর্তন করতে গেলেও কিন্তু বাহ্যিক বলের প্রয়োজন হয়। তাহলে এই যে জাড্য, তাহলে কার জাড্য বেশি হবে? ধরো তোমার সামনে হঠাৎ করে একটা সাইকেল চলে এসছে, তুমি তাকে আটকে দিতে পারো। যদি লরি আসে, যদি মালগাড়ি আসে, আমি পারতে পারি। রাওয়ান সিনেমায় শাহরুখ খান লোকাল ট্রেন আটকে দিয়েছিল, মালগাড়িও আমার পক্ষে আটকে দেওয়া সম্ভব, ওটা বড় কথা না। কিন্তু তাহলে যার ভর যত বেশি, তার যে স্টেট অফ মোশন, তার যে গতির অবস্থা, যদি সে গতিশীল থাকে তাকে স্থির করতে যেমন বেশি বল প্রয়োগ করতে হবে, যা স্থির ছিল তাকে গতিশীল করতেও কিন্তু অধিক পরিমাণে বল প্রয়োগ করতে হবে। তাই আমরা এই যে জাড্য, একে আমরা মাপবো, তার মানটা নির্ভর করবে ভরের ওপর। তাহলে আমরা বলবো ভরই হলো জাড্যের পরিমাণ। পরিমাণটাকে কার সাহায্যে সমানুপাতিক? না তার ভরের সঙ্গে সমানুপাতিক। তাহলে আমরা বলবো কোন বস্তুর ভরই হলো তার জাড্যের মান। ওকে, ব্যাস। এই যে বললাম একটা বস্তুকে নির্দিষ্ট বেগেই ঘোরাচ্ছ, ভি বেগেই ঘোরাচ্ছ, কিন্তু বন্ধু যদি বল প্রয়োগ না করো, যদি সুতোটা না থাকে, তাহলে ছিঁড়ে স্পর্শক বরাবর বেরিয়ে চলে যাবে। সো তার অভিমুখ কিন্তু কখনোই এমনি পরিবর্তন হবে না। তাই পদার্থের জাড্যকে আমরা কটা ভাগে ভাগ করেছি? 3টে ভাগে ভাগ করেছি, স্থিতিজাড্য, গতিজাড্য এবং দিকজাড্য। এরপর আমরা যে ভৌত রাশিটা নিয়ে এবার চলে আসবো, সেটা হচ্ছে ভরবেগ। ভরবেগ মানে কি? সিম্পলি একটা গতি ও ধর্ম যেটা পরিমাপ করা হয় ভর এবং বেগের গুণফলের সাহায্যে। সিম্পলি ভরবেগ সমান ভর ইন্টু বেগ। মানে কিরকম ব্যাপারটা দেখো, কারোর ভর বেশি, বেগ কম, ভর বেশি, বেগ কম, তার ভরবেগ বেশি হতে পারে। এটা বুলেট, তার ভর খুবই কম, তাকে তুমি যদি হাত দিয়ে আটকানোর চেষ্টা করো, হাত ফুটো করে চলে যাবে। তার মানে শুধু যে ভরের উপর নির্ভর করছে তা নয়। এবার বুলেট যদি খুব আস্তে আসে, একটা বুলেটকে ছুঁড়ে দিলে তোমার দিকে, বন্দুক থেকে ছুঁড়লে না, এমনি লুফে নাও, ধরে নিতে পারো। কিন্তু ওই বেগে যদি একটা মালগাড়ি আসে, তাকে কি তুমি আটকাতে পারবে? তার মানে দেখতে পাচ্ছি যে ভরবেগটা এটা শুধু ভরের ওপর নির্ভরশীল নয়, বা শুধু বেগের ওপর নির্ভরশীল নয়। তাহলে ভরবেগটাকে আমরা কিভাবে করবো? মোমেন্টাম। ভরবেগ মোমেন্টাম, এটা হচ্ছে P সমান m ইন্টু v। এটা ভেক্টর রাশি, মানে ভর ও বেগের গুণফল।
ভর ও বেগের গুণফল, সিম্পলি গুণফল। কারণ একটা স্কেলারের সঙ্গে ভেক্টরকে গুণ হচ্ছে, এখানে ডট ক্রস এসবের কোনো প্রশ্নই আসছে না। যদি দুটো ভেক্টরের কে গুণ করা হয় তখন আমাকে উল্লেখ করতে হবে এটা ডট গুণফল আছে না ক্রস গুণফল আছে। স্কেলারের সঙ্গে ভেক্টরকে গুণ করছি মানে বন্ধু এখানে ডট ক্রসের কোনো প্রয়োজনীয়তা নেই, কোনো স্পেসিফিকেশনের প্রয়োজনীয়তা নেই। তাহলে পি সমান হয়ে গেল কি না আমার এ ভি। এটা ভেক্টর রাশি, এটা একটা কি রাশি হবে? ভেক্টর রাশি হবে। তাহলে একক কি হতে পারে? কেজি মিটার সেকেন্ড ইনভার্স, এটা এসআই তে, আর গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স, এটা সিজিএস। ওকে, এইবার কয়েকটা লেখচিত্রটা আমাদের একটু জানতে হবে। এটাকে একটা y = mx এর সঙ্গে কম্পেয়ার করে দিতে পারি, y = mx। চলো কয়েকটা লেখচিত্রটা আমরা লেখচিত্রটা নিই। তাহলে দেখো, যদি আমরা এইদিকে ভি এইদিকে পি রাখি, তাহলে লেখচিত্র কেমন হবে এইটা? তখন যখন এম স্থির, তার মানে ভরবেগ ও ভি এর লেখচিত্রের নতি ভরের মানকে নির্দেশ করবে। এখানে স্থির আছে তাই যদি পরিবর্তন হয় তাহলে সেটাও করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা লিখে রাখছি ভরবেগ ও বেগ লেখচিত্রের নতি ভরের মানকে নির্দেশ করবে। ভরবেগ ও বেগ বস্তুর ভরের এর মানকে নির্দেশ করবে। এইদিকে যদি আমরা এম কে রাখি, এদিকে যদি ভরবেগকে রাখি, তখন এইটা হয়ে যাবে যখন ভি স্থির। যদি ভরবেগ স্থির থাকে তখন কিরকম লেখচিত্র হবে? যদি পি স্থির হয় সমপরাবৃত্ত হবে বয়েলের সূত্রের মতো। এইবার এই কনসেপ্টগুলো থেকে একটা লেখচিত্র এরকম দিলাম, ভরবেগ এবং এটা সময়। এরকম দেওয়া হবে। যদি কখনো বলে যে ভরবেগ এবং সময় লেখচিত্র দেওয়া আছে, তাহলে বস্তুটার উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করে। তাহলে কি করতে হবে না, যে কোনো বিন্দুতে তার যে স্লোপ নতি, এই নতির মানটা কিন্তু বলের মানকে নির্দেশ করবে। তাহলে ভরবেগ ও সময় লেখচিত্রের নতির মান এমসিকিউ দিয়ে দেয়। সুতরাং মনে রাখতে হবে
ভরবেগ ও সময় লেখচিত্রের নদী, ভরবেগ ও সময় লেখচিত্রের নদী বস্তুটির উপর ক্রিয়াশীল বলের মানকে নির্দেশ করবে। বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান বোঝা গেল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট যে কোনো বস্তুর ভরবেগ আর সময় লেখচিত্র দেওয়া আছে, তাহলে তার ক্রিয়াশীল বলের মান কত হবে। স্লোপ গ্রাফ আমাদের ফিজিক্সে অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। গ্রাফের সাহায্যে কোনো জিনিসকে খুব সহজে উপস্থাপনা করা যায়, তাই গ্রাফ সম্পর্কে তোমাদের সঠিক ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন। ঠিক আছে, তাহলে এইবার আমরা চলে আসব নিউটনের দ্বিতীয় গতিসূত্রটাকে নিয়ে একটু আলোচনা করতে চলে আসবো। এবং নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে বলা হয় প্রকৃত গতিসূত্র, রিয়েল ল। কেন না, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রেও আসা যায়, আবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে তৃতীয় গতিসূত্রকেও যাওয়া যায়। সেই জন্য দ্বিতীয় গতিসূত্রটাকেই আমরা প্রকৃত সূত্র বলে থাকি। আমরা এখন আস্তে আস্তে এগোবো নিউটনের দ্বিতীয় গতিসূত্র। ঠিক আছে, ব্যাপারগুলো একদম পরিষ্কার হচ্ছে, একদম পরিষ্কার। এই ক্লাসগুলোকেই আমি আলাদা করে কেন করব, এই ক্লাসগুলোকেই দিয়ে দেবো। অত অ্যাক্টিং করে সেজে গুজে কি হবে, আমি যে ক্লাস করি এটাই যথেষ্ট স্ট্যান্ডার্ড ক্লাস, সুতরাং এটাকেই দিয়ে দেবো। এডিট কি আর করব, এডিট টেডিট কিছু করার দরকার নেই, সে ওইটুকু এরর সকলের থাকবে। দেখতে পাচ্ছ তো এরর সকলের আছে, এরর ছাড়া কিছু হয় নাকি? সুতরাং যদি কখনো আমার কিছু মিস্টেক বলা হয়ে যায়, আমি সেটাকে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিচ্ছি যে না ওটা নয় এটা, ব্যাস বুঝে নিন, সমস্যা কি আছে। কিন্তু ব্যাপারটার মধ্যে একটা রিয়েলিস্টিক ব্যাপার থাকুক। এই আমার ইউটিউব চ্যানেল চলবে তো, এগুলো কি ইউটিউবে দিলে? হ্যাঁ স্যার, লিংকটা পাঠিয়ে দিন স্যার, লিংকটা পাঠিয়ে দিন, লিংকটা স্যার দিয়ে দিন। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি। হ্যাঁ না না, ইউটিউবে পড়বে নয়, সব কি ইউটিউবে করতে পারবো? অঙ্ক কি ইউটিউবে করবো? ইউটিউবে কিগুলো দেবো? থিওরিগুলো দিলাম, ইউটিউবে থিওরিগুলো দিলাম। সব কি বম্বাস্ত্র কি ইউটিউবে দিয়ে দেবো? এবার কিছু অঙ্ক দেবো যেগুলো সাধারণ অঙ্ক, সেগুলো দিলাম, কিন্তু যেগুলো স্পেশাল অঙ্ক। আর যদি ইউটিউব থেকে সকলের পড়া, ইউটিউবটা কি সাপোর্ট, তোমাদেরও কাজে লাগবে। কিরকম কাজে লাগবে তোমরা ভুলে গেছো। অন্য লোকের ইউটিউব দেখার থেকে আমার মাস্টারের ইউটিউব দেখবো, কারণ কথা হচ্ছে মাস্টার তো ঠিক আছে। আমি কিন্তু পুরো একদম ফিল্ডে নেমে যাচ্ছি। হ্যাঁ তৃতীয় আমি বলিনি, বলে যতটুকু বলার বলে দিয়েছি। ক্রিয়াশীল বল সমান এবং বিপরীত, দুটো বস্তুর উপর ক্রিয়াশীল বল সমান এবং বিপরীত, ব্যাস ওইটুকু।
হ্যাঁ অবশ্যই, সেটা আলাদা বস্তু আসবো, সব আসবো, বাকি আছে দ্বিতীয় গতিসূত্র। বিচ্ছিন্ন মানে কি? তুমি যদি দেওয়ালে ঘুষি মারো, তোমার তো ঘুষি লাগবে, তাহলে দুটো বল হয়ে গেল। বিচ্ছিন্ন কথাটার মানে কি? একটাই বল থাকবে, শুধু ক্রিয়া হলো ব্যাস এইটুকুই। এরকম কি কখনো হয়েছে? এই যে আকর্ষণ বল, পৃথিবী ও সূর্যকে আকর্ষণ করছে, সূর্য পৃথিবীকে আকর্ষণ করছে, দুটো আধান, দুজনেই পরস্পরকে আকর্ষণ করছে, কি তাই তো? তাহলে সুতরাং ওটা, এটা হচ্ছে প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল দ্বিতীয় বস্তু দ্বারা, আর এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বল প্রথম বস্তু দ্বারা। আর মাইনাসটা অভিমুখের জন্য, তাদের মান সমান কিন্তু বিপরীত। ঠিক আছে, কথা নয়। এই চলে এসো, এইবার আমরা একটু দ্বিতীয় গতিসূত্র থেকে নিয়ে একটু আমরা কাজকর্ম করব। এই গতিসূত্র থেকে আমরা কি করতে পারি? বলের মান নির্ণয় করতে পারি। এই গতিসূত্রের মেইন ব্যাপারটা কি? আমরা কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করতে পারি এই সূত্রের সাহায্যে। এই সূত্রের সাহায্যে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল, এই সূত্রের সাহায্যে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করতে পারি। বলের মান হ্যাঁ, তাহলে আমাদের সূত্রটা কি ছিল না? এফ নেট সমান ডিপি ভেক্টর বাই ডিটি। সেই জন্য আমি আগে অলরেডি ভরবেগটাকে পড়িয়ে এসেছি, ভরবেগটাকে অলরেডি আমার পড়ানো আছে। ভরবেগটাকে কি করেছিলাম এক্ষুনি? ভরবেগ সমান এমভি, পি সমান এমভি। ওটা ওখানে বসিয়ে দাও বন্ধু। ডি বাই ডিটি অফ ডি বাই ডিটি অফ এমভি। এইবার গুণ প্রক্রিয়ায় ডেরিভেটিভ বলো। তাহলে প্রথমটা স্থির রেখে দ্বিতীয়টার পরিবর্তন, তার মানে এম ইন্টু ডিভি বাই ডিটি প্লাস ভি ইন্টু ডিএম বাই ডিটি। এম ইন্টু ডিভি বাই ডিটি প্লাস ভি ইন্টু ডিএম বাই ডিটি, এটা হচ্ছে আমাদের সূত্র। দুটো কেস হবে। একটা, বেগ স্থির থাকলে একটা সূত্র হবে, মানে কখন কোনটা কাজে লাগবে। বেগ স্থির আছে, তা সত্ত্বেও বল ক্রিয়া করছে। দুটো কেস। কেস ওয়ান, এম স্থির থাকলে এম স্থির থাকলে এম স্থির থাকলে ডিএম বাই ডিটি ইকুয়ালস টু 0, নাকি? কনস্ট্যান্ট কোয়ান্টিটির ডেরিভেটিভ কত হবে? 0 হবে। সো এম স্থির থাকলে ডিএম বাই ডিটি ইকুয়ালস টু 0। তাহলে তখন ফর্মুলাটা হবে এফ নেট ইকুয়ালস টু মাস ইনটু ডিভি ভেক্টর বাই ডিটি ইকুয়ালস টু এম এ। তোমরা এটা করো না?
এটা কখন স্থির ভরের ক্ষেত্রে, এটা লিমিটেশন আছে বন্ধু। তোমরা যে সমান এফ সমান এম এ করে দাও, সব সময় নয়। তার মানে কি দাঁড়াচ্ছে, এফ নেট ভেক্টর ইকুয়ালস টু এম এ, এটা কখন না স্থির ভরের বস্তুর ক্ষেত্রে। কারণ এটা কিরকম, ধরো একটা মসৃণ তলের ওপর একটা ব্লক রাখা আছে, একটা মসৃণ তলের উপর একটা ব্লক রাখা আছে। তাহলে এখন এইটার উপর একটা বল প্রয়োগ করা হয়েছে, F সমান 10 নিউটন, ব্লকটা হচ্ছে 2 কেজি। তাহলে এখন ব্লকটা যদি ত্বরণ বের করতে হয়, যদি আমাকে ব্লকটার, আমার হাতের লেখা যেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাতের লেখা, আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই, আমার হাতের লেখাটা এত ভালো। আচ্ছা, নিজেকে ভালো বলতে শেখো হার্ট থেকে, নিজেকে ভালো বলতে শেখো হার্ট থেকে, কারণ পৃথিবীর সব পাওয়ার তোমার কাছে আছে, বুঝলে? কারণ পৃথিবীর সব থেকে সুন্দর কিন্তু তুমি। ওটা উল্লেখ করা দরকার নেই কার চোখে, তুমি নিজের চোখ দিয়ে লোকের চোখ দিয়ে দেখবে, তোমার তো দুটা চোখ, তুমি কি অন্যের চোখ দিয়ে ধার করে দেখো? তাহলে উল্লেখ করার কি দরকার আছে? আমি তো ভাবি আমি খুব সুন্দর, লোক আমাকে খারাপ বলে, ঠিক আছে, এটাকে আমি দেখতে খারাপ, সেটা তার চোখে, বাট আমি ভাবি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে বন্ধু এখানে আমার ত্বরণের মান তাহলে কত হবে? তাহলে যদি বললো যে একটা 2 কেজি ব্লকের ওপর 10 নিউটন বল দিয়েছো, আমি এই যে নিউটনের গতিসূত্রটা ব্যবহার করে এটা কখন অ্যাপ্লাই করব এবং আরেকটা কন্ডিশনে সেটা কখন অ্যাপ্লাই করব, সেটাকে আমি এখন এক্সপ্লেন করতে চাইছি, সেটাকে এখন এক্সপ্লেন করতে চাইছি। কি ব্যাপারটা বোঝা গেল? তোমাদের সেই রেকর্ডটা করব, তোমাদেরটা আর কেউ আসতে চাইলে ও আস্তে আস্তে বন্ধ করে দিল, না ও আসুক, এরপরে নতুন আসবে। এখানে কারোর কোনো এন্ট্রি নেই, প্রচুর লোক আসতে চাইবে। ওই যে বন্ধ করে দিল না, তো কারোর আর কোনো এন্ট্রি দেবো না, কারণ এটাতে আমি কম লোক রাখতে চাই, কেওয়াসটা কম হবে, আমার রেকর্ডটা করতে হবে না। আর চাল মার্কেটের লোকজন খুব এক্সাইটেড, স্যার আপনি কবে ইউটিউবে ভিডিও ছাড়ছেন, আমরা দেখতে চাই। হ্যাঁ, ছাপরি ফিজিক্স, এটা কিন্তু দিলে কিন্তু মন্দ হয় না। ছাপরি মানে কি? আচ্ছা ঠিক আছে, এটা ভালো রেখেই দেবো, দাঁড়া। এই চলে এসো বন্ধু, তাহলে ব্লকটার ত্বরণ আমাকে যদি নির্ণয় করতে হয়, ব্লকটার ত্বরণ, তাহলে ব্লকটার ত্বরণ তাহলে কত হবে? এ সমান এফ বাই এম, তাহলে মান বসিয়ে দেবে। হলো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হয়ে গেল আমার অ্যাক্সিলারেশন। এটা কোন কন্ডিশনে? এই কন্ডিশনে। এবার আরেকটা কন্ডিশন, মানে ধরো কেস 2, একটা ব্লকের উপর একটা দেওয়ালের উপর একটা জল কোনো মেশিন থেকে গিয়ে খুব জোরে ধাক্কা মারছে, একটা জলের ফ্লো দেওয়ালের উপর গিয়ে ধাক্কা মারছে, তাহলে এখানে কোনটা স্থির? তার বেগ স্থির। তাহলে বেগ যদি স্থির হয় তাহলে ডেরিভেটিভ কত হবে? 0 হবে।
তা সত্ত্বেও তার উপর একটা বল ক্রিয়া করবে। মানে এ ধরো একটা ভি বেগে গিয়ে ধাক্কা মারছে, তাহলে লিখছি যে আলফা প্রস্থচ্ছেদের একটি জলের প্রবাহ ভি বেগে দেয়ালের উপর ধাক্কা মারছে। তাহলে আলফা প্রস্থচ্ছেদের জলের প্রবাহ ভি বেগে দেওয়ালে ধাক্কা মারছে। তাহলে এক্ষেত্রে দেয়ালের উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে হবে। প্রযুক্ত বলের মান কত হবে? এই বন্ধু চলে এসে, তাহলে এক্ষেত্রে কোন সূত্র কাজে লাগবে? তাহলে ভি বেগে ধাক্কা মারছে, তার মানে ডেরিভেটিভটা তাহলে কত হচ্ছে? তাহলে এখানে প্রযুক্ত বলের মান, তাহলে দেওয়াল জলের ওপর যে বল দিচ্ছে, তাহলে ধাক্কা খাওয়ার পর জলের ভরবেগটা কত হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। ধাক্কা খাওয়ার পর জলের ভরবেগটা তাহলে কত হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। তাহলে দেওয়াল দ্বারা জলের উপর প্রযুক্ত বলের মান দেওয়াল দ্বারা জলের উপর প্রযুক্ত বলের মান এফ ভেক্টর সমান এম ইন্টু ডিভি বাই ডিটি। ভালো করে বুঝবে, সমান এম এম মানে ডিটি সময়ে কতটা জল ওদিকে ধাক্কা মারছে। ঠিক আছে, আমি ধরলাম কতটা জল ধাক্কা মারছে, এল দৈর্ঘ্যের জল গিয়ে ধাক্কা মারছে। তাহলে এম এর মান তাহলে কত হবে? এম এর মান হবে আয়তন গুণিত ঘনত্ব। তার আয়তনটা কত হবে? আলফা ইন্টু রো ইন্টু ডিএল ইন্টু ডিভির মান কত হবে? অন্তিম বেগ হয়ে গেছে কত? 0। প্রাথমিক বেগটা কত ছিল? না ভি আই ক্যাপ বাই ডিটি। বলছি আমি ধরলাম যে ডিটি সময়ে ডিএল দৈর্ঘ্যের জল গিয়ে দেওয়ালে ধাক্কা মেরেছে। আমি কি ধরছি? ধরি ডিটি সময়ে ডিএল দৈর্ঘ্যের জল দেওয়ালে ধাক্কা
ধাক্কা দিচ্ছে। তাহলে এই ভরের মানটা, তাহলে এই জলের ভর কত হবে? এই জলের ভর m সমান কি হবে? আয়তন গুণিত ঘনত্ব। ভর সমান কি বন্ধু? আয়তন গুণিত ঘনত্ব। আর ওইদিকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আয়তন সমান কি হবে? প্রস্থচ্ছেদ ইনটু দৈর্ঘ্য। ইনটু ঘনত্ব। তাহলে প্রস্থচ্ছেদ আলফা, দৈর্ঘ্য আমি কত ধরেছি? dl, আর ঘনত্ব কত? রো। তাহলে ভরের মানটা হলো। তাহলে ভরের মানটা কি হলো? এটা হচ্ছে ভরের মান। তাহলে আবার dl বাই dt কে আমরা কি বলবো? বেগ। dl বাই dt কে কি বলবো? বেগ। তার মানে মাইনাসটা সামনে আছে, মাইনাস আলফা রো ভি স্কয়ার আই ক্যাপ, যেহেতু dl বাই dt সমান কি হবে? ভি। তার মানে এই জলের পাইপটার উপর দেওয়াল উল্টো দিকে এই পরিমাণ বল দেবে, তাহলে প্রতিক্রিয়া বল দেওয়াল পাবে। তাহলে দেয়ালের উপর ক্রিয়াশীল বলের মান হবে কোনটা? প্লাস এইটা। অতএব দেওয়ালের উপর ক্রিয়াশীল বল আলফা রো ভি স্কয়ার আই ক্যাপ। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। একটা ওয়াটার জেট মানে একটা জলের প্রবাহ যদি দেয়ালের উপর, এখন তো ওয়াটার জেট বুঝতেই পারছো টেকনোলজি, এখন সমস্ত ইস্পাত কাটার জন্য ওয়াটার জেট ইউজ করা হয়, ঝাঁ করে নিয়ে চলে যাবে। তার স্পিড অনেক বেশি, খুব দ্রুত বড় বড় লোহার জিনিসকে কেটে উড়িয়ে দিচ্ছে এই টেকনোলজি লাগিয়ে। সেই টেকনোলজির অঙ্ক শেখানো। তাহলে দেয়ালের উপর ক্রিয়াশীল বল হয়ে গেল কত? হাফ রো ভি স্কয়ার। ভাব নেই শুধু এটা কখন? এখানে শর্ত আছে, আমরা ধরে নিচ্ছি জলটা দেয়ালে ধাক্কা মারার পর বেগ শূন্য হয়েছে, টার্ম এন্ড কন্ডিশন। মানে এখানে ধরে নিয়েছি ধাক্কা দেওয়ার পর, দেওয়ালে ধাক্কা দেওয়ার পর জলের বেগ শূন্য। দেওয়ালে ধাক্কা দেওয়ার পর জলের বেগ শূন্য। ভালো মেয়ে গুড়গাল। ক্রিয়া প্রতিক্রিয়া, এটা হচ্ছে কার উপর লিখেছি? দেওয়াল দ্বারা জলের উপর প্রযুক্ত বলের মান। আর এখানে কি লিখেছি? দেয়ালের উপর ক্রিয়াশীল বল। তুমি দেওয়ালে যে অভিমুখে ঘুষি মারবে ভেঙে যাবে। মারলাম না, আস্তে করে মারলাম। তাহলে আমি যেদিকে মারলাম উল্টো দিকে দেওয়াল আমাকে দিল। এটা কোনখান থেকে এলো? থার্ড ল থেকে F12 সমান মাইনাস অফ F21। কে ক্লিয়ার হয়েছে? ব্যাস, এই হলো গল্প। এরপরে আরেকটা আছে, প্রুভ করি। নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে প্রকৃত গতিসূত্র বলা হয় কেন? ঠিক আছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে প্রকৃত গতিসূত্র বলা হয় কেন? এটা হলেই আমাদের আজকে লক্ষ্য পূরণ হয়ে যাবে। এটাকেই লাগিয়ে দিতে হবে, ক্লাসরুম বানাতে হবে আমাকে। আমাদের আছে তোমরা ফটোফট লেখো।
তারা সব খেয়াল করে নিয়েছে। একটা জিনিস জানবে, তোমার সঙ্গে যাই ঘটুক তোমার ভালোই হচ্ছে, তোমার সঙ্গে যাই ঘটুক সেটা ভালো হচ্ছে। প্রতিটা খারাপের মধ্যে ভালো আছে। বলছে বন্ধ হওয়া ঘড়ি নাকি সারাদিনে দুবার সঠিক সময় দেয়। এটা দেবে 12:35 দেবে, আবার রাত্রি। সুতরাং মন খারাপ করার দরকার নেই। আচ্ছা, তোমাদের লিখে লিখে যে পড়াচ্ছি তোমাদের সুবিধা হচ্ছে তো, তাই তো? একদম। এইবার তো অরিজিনাল ফিজিক্স শুরু হলো। আগে যেগুলো ছিল সেটা তো না পাতি ঠিক বলবো না, ওই জিনিসগুলোকে আমরা এখানে ব্যবহার করব, বারবার করতে করতে সড়গড় হবে। কেউ যদি ভাবে আমি ভেক্টরের সব অঙ্ক এখনই শিখে যাব, তাহলে ভাই নিউটন ঘর্ষণ তাহলে কি তুমি পড়বে না? বৃত্তীয় গতি তুমি পড়বে না? ওয়ার্ক এনার্জি পড়বে না? সব তখনই শেষ হয়ে যাবে। যারা খেলা শুরু হওয়ার আগেই স্টেজ ছেড়ে দিয়েছে, কি আর করা যাবে? আজকে সাগর বলছে, সাগর বলছে স্যার যারা ছেড়ে চলে গেছে তারা পরে বুঝতে পারবে, কিন্তু সেটা বুঝতে গিয়ে একটু দেরি হয়ে যাবে। না না, কিলারি নয়, এদের লোক পরে বুঝতে পারবে, কিন্তু যখন বুঝতে পারবে তখন কি অনেক দেরি হয়ে যাবে। কিন্তু আমার ভালো হয়েছে, কম হলে আমার এখানে একজনকে যখন ক্যামেরাটা কিনবো, নাহলে দেখি পিটিজের তো দাম বেশি, ইনস্টলমেন্ট না পিটিজের একবার ইনভেস্ট করলে হয়ে যাবে পুরো। তারাও দেখছি তখন এটাকে ভালো করে চাবি লাগানোর ব্যবস্থা করতে হবে। এটা অনেক টাকা, এখানে রাখা যাবে না তো, ভেঙে টেঙে যদি চুরি করে নেয়। দেখছি আপাতত ডিএসএলআরটাই কিনি, ওটাই ভালো। বলো ও ভালো ছেলে, ওকে বাজে কথা বলো না। আচ্ছা বন্ধু, এবার চলে এসো লাস্ট গ্রুপটায় চলে আসি। নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে প্রকৃত গতিসূত্র বলা হয়। নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে এই যে তিনটে গতিসূত্র আমি মুছিনি, কিন্তু এটা সবসময় তোমাদের মনে থাকে। নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে প্রকৃত সূত্র বলা হয়। এক, কারণ আমরা প্রুভ করতে পারি, কি প্রুভ করতে পারি না, দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের প্রমাণ। দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের প্রমাণ। তাহলে কি হচ্ছে, দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি লিখতে পারি? দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি লিখতে পারি? এটা আজকে রেকর্ড করছি, আমি ঘরে গিয়ে দেখবো। আজকে তো এটা নিয়ে আসিনি না, হেডফোনটা, মাইকটা নিয়ে আসিনি না, এটা নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, সুতরাং এফ নেট সমান মাস ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে এখন যদি প্রথম গতিসূত্রতে আমরা আসতে যাই, তাহলে এফ নেট 0 হলে কি হবে?
এখন এফ নেট যদি 0 হয় তাহলে আমার a ইকুয়ালস টু 0, a ইকুয়ালস টু 0 তে দুটো কেস হতে পারে। এক নম্বর, যদি ইউ সমান 0 হয়, ইউ ইকুয়ালস টু 0, ভি ইকুয়ালস টু 0 হবে। আর দু নম্বর, ভি সমান ইউ। মানে আমরা কি বলতে পারি, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে বা গতিশীল বস্তু সমগতিতে সরলরেখা বরাবর চলতে থাকবে। এটা তো প্রথম গতিসূত্র, প্রুভ হয়ে গেল খুব ইজিলি। প্রুভ হলে তো তাহলে বাইরে থেকে বল প্রয়োগ না করলে, অতএব বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে ও গতিশীল বস্তু সমগতিতে সরলরেখা অবলম্বন করে চলতে থাকবে। ও গতিশীল বস্তু সমগতিতে সরলরেখা বরাবর চলতে থাকবে। এটা হচ্ছে দ্বিতীয় গতিসূত্রের প্রথম গতিসূত্রের প্রমাণ হয়ে গেল। এবার দ্বিতীয় গতিসূত্র থেকে তৃতীয় গতিসূত্র প্রমাণ করব। এবার 2, দ্বিতীয় গতিসূত্র থেকে তৃতীয় গতিসূত্রের প্রমাণ। চলো কিভাবে হবে, আমি ধরলাম একটা সরলরেখা বরাবর একটা সংঘর্ষ হচ্ছে, ওয়ান ডাইমেনশনাল কলিশন হচ্ছে। প্রথম বস্তু তার ভর m1, তার বেগের মান u1। দ্বিতীয় বস্তু তার ভরের মান m2, বেগের মান u2। এদের ধাক্কা হলো। হতে পারে তো একটা বাইক এসে তোমার সাইকেলের পেছনে ধাক্কা মারতেই পারে। শর্ত কি হবে না, বাইকের স্পিডটা বেশি হবে, u1 গ্রেটার দেন u2। পেছনের বস্তু এসে সামনের বস্তুতে এসে ধাক্কা মারতেই পারে। তাহলে ধাক্কা মারার সময় আমি ধরলাম প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে যে বলটা দিল সেটা হচ্ছে F21 ভেক্টর, আর দ্বিতীয় বস্তু প্রথম বস্তুকে যে বলটা দিচ্ছে সেটা F12 ভেক্টর দিয়ে আবার তারা আলাদা হয়ে গেল। এইটার বেগের মান হয়ে গেল v1 এবং এইটার বেগের মান হয়ে গেল কত না v2। এটা হচ্ছে আমার m। এটা সংঘর্ষ হচ্ছে। হয়েছে। তাহলে সংঘর্ষের সময় দ্বিতীয় বস্তু দ্বারা প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল, দ্বিতীয় বস্তু দ্বারা প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল F12 ভেক্টর সমান dP1/dt এবং
সংঘর্ষের সময়, কারণ যার উপর প্রযুক্ত বল, এটা কোনখান থেকে আসছে? এখান থেকে। নেট প্রযুক্ত বলের মান ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমান। তাহলে বলটা কাজ করছে কার উপর? প্রথম বস্তুর উপর। তাহলে প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল মানে কি? প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। সো F12 equals to dP1 by dt। তাহলে সংঘর্ষের সময় না ধাক্কা মারতে পারবে না। এ পেছন থেকে এসে ধাক্কা মেরেছে, দিয়ে এর বেগ বেড়ে যাবে, এর বেগ কমে যাবে, যেটা হয় আর কি। আমাদের পেছন থেকে এসে ধাক্কা মারলো, সে ছিটকে চলে গেল, তার বেগটা কমে গেল। মোমেন্টাম ট্রান্সফার হলো। কি ট্রান্সফার হলো? মোমেন্টাম, ভরবেগ ট্রান্সফার হলো। আগে হনুমান এরকম এক গদা মারলে পুরো মাটি ফেটে 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 চলে যেত। ওটা কি যাচ্ছে? মোমেন্টাম ট্রান্সফার হচ্ছে। আমি যদি রাস্তা দিয়ে হাঁটি এক্সারসাইজ করার পর, তখন মাটি এরকম ফেটে ফেটে চলে যাবে, কিন্তু সেই জন্য আমি হাঁটি না এরকম। তাহলে সংঘর্ষের সময় প্রথম বস্তু দ্বারা দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বল F21 ভেক্টর সমান dP2 বাই dt হয়েছে। ঠিক আছে বন্ধু, তাহলে যোগ করে দাও। তাহলে অতএব F12 ভেক্টর, এইটা ইউটিউবে দেবো না, তোমরা লেখো ইউটিউবে দেবো। এটা ক্যামেরাটা নিয়ে আসি, না তো সাউন্ড ক্লিয়ার আসবে না, লোক বলবে মাইক ক্যামেরা কিনবে তবে। হ্যাঁ না না, পরের দিন থেকে মাইকটা নিয়ে আসি। হ্যাঁ এটা রেকর্ড হচ্ছে, আমি দেখতে চাইছি যে রেকর্ডটা কতটা ভালো হচ্ছে। তাহলে পরের দিন গাড়িটা কেটে সুন্দর সেজে আসবো। হ্যাঁ এটা এত বড় কি গ্রুপে যাবে নাকি? ওটা টেলিগ্রামে যায়। হ্যাঁ আচ্ছা, দেখো অনেক কিছু কঠিন শিখতে হবে। যারা তোমার কাকুর সঙ্গে আমাকে যোগাযোগ করতে হবে, ভদ্রলোকের সঙ্গে আমার যথেষ্ট ভালো পরিচয় আছে। ঠিক আছে তো? F12 সমান এইটা, তাহলে যোগ করে দাও বিদিশা। ঠিক আছে তো? তোমরা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাও যে ক্লাস করার সময় কম কথা বলবে। তোমরা প্রশ্ন করবে, প্রশ্ন করলে আমি উত্তর দেবো, কিন্তু নিজেরা কথাটা বলবে না। আমি আমার ক্লাসরুমটাকে রিয়েলিস্টিক রাখতে চাইছি। কীরকম রিয়েলিস্টিক? যে তোমার কোশ্চেন করবে, আমি এখন ঘুরে বললাম, তাদেরও শুনতে ভালো লাগবে নাকি? এবার আস্তে আস্তে তোমাদের কোশ্চেনটা কমে যাবে, আর নিজেদের একটু ডিস্টার্ব কম করলেই হবে। ঠিক আছে, ওটাই ছাড়ো কে, তাই না? এবার তারপরে আস্তে আস্তে ভালো মাইক কিনে নিলে, নয়েজ রিডিউসার মাইক কিনে নিলে, যেটা শুধু আমার মুখের চারপাশটাকেই নেবে। আমার এই মাইকটাও খুব ভালো, এটা নয়েজ রিডিউসার আছে অনেকটাই। আস্তে আস্তে হোক শুরুটা, পরে একটা দামি 5-6 হাজার টাকা 10 হাজার টাকা দিয়ে একটা মাইক কিনে নিলে ও নয়েজ রিডিউসার, মানে আমার ফ্রিকোয়েন্সি ছাড়া অন্য কোনো ফ্রিকোয়েন্সি নেবে না। কে কি কি বলো? এখন তো এই আছে অ্যাপস বানিয়েছে যে হচ্ছে আমরা যত চিন্তা না কেন আমরা শুধু ইন্টারভিউ আমাদের কিছু। ওটা কোন অ্যাপসে উঠবে? আছে আমরা একটা চাপ দিয়ে ওই আমার ভয়েস নয়েজ রিডিউসার নিয়ে হবে। এবার বন্ধু যোগ করে দাও, আমরা হয়ে এসেছি শেষের দিকে। তাহলে যোগ করলে কি হবে? dP1 ভেক্টর বাই dt প্লাস dP2 ভেক্টর বাই dt সমান d বাই dt অফ P1 ভেক্টর প্লাস P2 ভেক্টর। দেখো ক্রিয়া প্রতিক্রিয়া হওয়ার, যখন ধাক্কা মেরেছি তখন কি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়েছে? তাহলে লেখো ধাক্কার সময় বাইরে থেকে কোনো বল ক্রিয়া করেনি। ধাক্কার সময় বাইরে থেকে কোনো বল
ক্রিয়া করেনি। তাই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে তোমার কাকু কবে এটা কিনেছে, কতদিন হলো? এক বছর হয়ে গেছে। ধাক্কার সময় হ্যাঁ, তাহলে আমি সাদাবাদ দিয়ে শুরু করি, বলো? হ্যাঁ ঠিক আছে, চলবে। বাইরে থেকে কোনো বল ক্রিয়া করেনি, তাই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে তাহলে আমরা বলতে পারি ডি ডিটি অফ p1 প্লাস p2 কত হবে? 0 হবে। তাহলে অতএব f12 ভেক্টর প্লাস f21 ভেক্টর ইকুয়ালস টু 0 और f12 সমান মাইনাস অফ f21। এটা কিসের সূত্র? নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। সুতরাং আমরা দ্বিতীয় গতিসূত্রকে তাই আমরা রিয়াল ল বলবো, কারণ এই লয়ের সাহায্যে আমরা একে আসব এবং এই ল থেকে আমরা তিনে চলে যাব। ওকে।